চট্টগ্রাম কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুনবেন বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা, দেবেন ত্রাণ। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত। প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে 11 দলের সভা আজ। জুলাই গণ অভ্যুত্থান ট্রাইব্যুনালে নতুন কল রেকর্ড। ইন্টারনেটের গতি কমাতে পলককে হাসিনার নির্দেশ, কাদেরের সম্মতি। রেলের 1/3 ইঞ্জিনে অচল, প্রভাব পড়ছে যাত্রী পণ্য পরিবহনে, নতুন আমদানির উদ্যোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগ অনুষদ ঢেলে সাজানোর উদ্যোগ, ডিনস কমিটিতে আলোচনা। মহেশখালীতে পুরোপুরি সচল হয়নি ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল। ধীর গতির মেরামত নিয়ে উঠছে প্রশ্ন। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন। এ সময় কক্সবাজার জেলাও সফর করবেন তিনি। আজ সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি যাবেন। পরিদর্শন করবেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিটার কার্যক্রম। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। যাবেন ফটিকছড়ি ও হাটহাজারীতেও। বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেবেন ত্রাণ। সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবার সুযোগ বড় একটি আমানত। একে কাজে লাগিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ। প্রধানমন্ত্রী মন্তব্য করেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ বা অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ তৈরিও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় এড়াতে পারে না দিল্লি। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, আওয়ামী লীগের মতো করে ভারতের সাথে সম্পর্ক চায় না বর্তমান সরকার। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বললেন, বাংলাদেশের সাথে হাসিনা কার্ড খেলছে ভারত। জুলাই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও জুলাই শহীদদের স্বজনেরা। সবার বক্তব্যে উঠে আসে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা। সেই দিনগুলির কথা যদি আমরা ভুলে যাই, তাহলে আমার যারা শহীদ হয়েছেন, 17 বছরে যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা আমাদের হামলা মামলা গুমের শিকার হয়েছেন, আজকে প্রধান অতিথি তিনিও সেই গুমের একজন। তা আমরা তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না। আমরা আপনারা সবাই মিলে যাতে শহীদদের এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা গড়তে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় প্রাধান্য পায় ভারতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স ইস্যু। এ সময় দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের ব্যাপারে ভারত সরকারের দেয়া বক্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনার কথা তিনি বলছেন, এটা হতে পারে তিনি চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন। সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা চালানোর দায় এড়াতে পারে না প্রতিবেশী দেশটি। মনে করিয়ে দেন, ঢাকা দিল্লি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটারাল রিলেশন রাখব। আমাদের এই বাইলেটারাল রিলেশনশিপের মধ্যে
ইন্টারডিপেন্ডেন্সি আছে এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে জাতীয় স্বার্থ ও আওয়ামী প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী, এই সিদ্ধান্ত নিয়েছে দলটির নির্বাহী পরিষদ। বিবৃতিতে বলা হয়, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়ার। আজ 11 দলীয় ঐক্যের বৈঠকের আহ্বান করা হয়েছে, সেখানেই চূড়ান্ত হবে বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি। দলীয় লোকদের কিছু কার্ড দেয়া ছাড়া পুরনো বন্দোবস্তের বাইরে বিএনপির কিছুই অর্জন নেই, এমন দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, ক্ষমতায় এসে জনগণকে দেয়া সংস্কারের ওয়াদা ভুলে গেছে বিএনপি। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে চলছে জুলাই এখনও শেষ হয়নি শিরোনামের স্থিরচিত্র প্রদর্শনী। শনিবার যা দেখতে আসেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। এ সময় জামায়াত আমির অভিযোগ করেন, ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি। দলীয় লোকদের কিছু কার্ড দেয়া ছাড়া কিছুই করেনি তারা। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি, কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যে ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে। কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। পরিবারের অন্তর্ভুক্ত। পরে রাজধানীর কাকরাইলে জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন জামায়াত আমির। আলেমদের আহ্বান জানান কাউকে খোঁচা দিয়ে কথা না বলার। হক কথা বলতে গিয়ে কাউকে ছোট করে একটু খোঁচা দিয়ে কথা বলবেন না। এদিকে বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে নিজামে ইসলাম পার্টির এক আলোচনা সভায় জামায়াত আমির বলেন, জাতি সংস্কার চায়, সংবিধান সংশোধন চায় না। আমাদের সরকার ফেসিবাদের পথে হাঁটবে এটা আমরা কল্পনাও করি, কারণ তারাও তো 15.5 বছর মজলুম ছিলেন। যখন এই জনগণের রায়কে উপেক্ষা, অগ্রাহ্য, অপমান করা হয়েছে, যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে। শেখ হাসিনা করেছে, ওনারাও এখন অ্যাবসলিউট পাওয়ার গ্রাবিংয়ের দিকে যাচ্ছেন, সব ক্ষমতা ওনাদের হাতে নেবেন। আর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের নতুন জ্বালানি নীতি নিয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জ্বালানি খাতকে বেসরকারীকরণের মধ্য দিয়ে এর একচেটিয়া চক্র ভাঙা যাচ্ছে না। জ্বালানি খাতকে বেসরকারি কোনো শিল্প গ্রুপের হাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটি সংস্কার নয়, এটি হস্তান্তর। এটি প্রতিযোগিতা নয়, এটি দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, আজকে তো প্রধানমন্ত্রীর বাঁশখালীতে যাওয়ার কথা এবং আরও কিছু কর্মসূচি রয়েছে, প্রধানমন্ত্রী কি পৌঁছেছে সেখানে? জানাবেন বিস্তারিত। শৈলী, প্রধানমন্ত্রী এখনো পৌঁছাননি, কক্সবাজারও পৌঁছাননি। কক্সবাজার যে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি পরিদর্শন করবেন, মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করবেন, তারপরে সেখানে সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের যে কার্যক্রম সেটি পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি এই বাঁশখালীতে আসার কথা রয়েছে। এখন পর্যন্ত বাঁশখালীর যে কার্যক্রম আমি একটু দেখাই, এখানে রাস্তার চিত্রটা যদি আমি একটু দেখাই, নেতাকর্মী থেকে সাধারণ মানুষ সেই কর্মসূচিতে যাচ্ছেন না। আমি যদি একটু কথা বলি যে এখানে যে সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে যে দীর্ঘদিন পর এই চট্টগ্রামের মধ্যে যে প্রান্তিক অঞ্চল রয়েছে যে বাঁশখালী, যেখানে কিছুদিন আগে আকস্মিক যে বন্যা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। এই মূলত এইখানকার যে কর্মসূচিতে প্রধানমন্ত্রী যোগ দেবেন সেটি হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের
এই ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে 100টি পরিবার হাতে ঘরের চাবি উপহার দিবেন, প্রদান করবেন। এছাড়া তিনি অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এখানে যে স্থানীয় যে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় রয়েছে, বাহারচরা যে ইউনিয়ন, সেখানে প্রধানমন্ত্রী 12:30টায় আসার কথা রয়েছে নির্ধারিত যে সময়, যদিও হয়তো কিছুটা হেরফের হতে পারে, যদিও এখানে রাস্তার সংকুলন রয়েছে। প্রধানমন্ত্রী হেলিপ্যাডে নামার পরও কিছু জায়গা তার যে লাল সবুজের বাসে করে তিনি এখানে আসবেন। এখানে বলা যায় বাঁশখালী উপজেলা এবং পৌরসভা তো রয়েছে, উপজেলার 11টি ইউনিয়নের মধ্যে যে 100 ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদের হাতে, বন্যা ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের হাতে চাবি উপহার দিবেন। এখান থেকে তিনি হাটহাজারিতে যাবেন। হাটহাজারিতে তিনি হেফাজতের ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া আল্লামা শফির কবর জিয়ারত করবেন। তারপরে তিনি আরেকটি কর্মসূচিতে অংশ নেবেন, হাটহাজারি সরকারি কলেজ মাঠ। সেখান থেকে তিনি রেডিসন ব্লুতে এই স্থানীয় চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ জেলার বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি ঢাকায় ফিরবেন। সোহেলি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর কক্সবাজার এবং চট্টগ্রাম সফর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। জুলাই আন্দোলনে ইন্টারনেটের গতি কমাতে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। অনুমতি নেওয়া হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে নতুন একটি কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন। 24 জুলাই আগস্টে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 22 দিন নানা স্তরে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হয়। কখনো পুরোপুরি বন্ধ, কখনো গতি কমিয়ে, আবার কখনো নির্দিষ্ট অ্যাপ বা সাইট বন্ধ করে দেওয়া হয়। ফলে সারা দেশে সৃষ্টি হয় এক অদৃশ্য তথ্য অন্ধকার। অজুহাত দেওয়া হয় ঢাকার তেজগাঁও, মহাখালী ও বনানী অঞ্চলে আগুন দেওয়ার কারণে ডেটা সেন্টার পুড়ে গেছে। সে সময় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে উক্তিটি আলোচনার খোরাক হয়। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার হ্যাঁ, একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না না, ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে। জি জি স্যার, জি স্যার। ট্রেন চলে যে লোকোমোটিভের ওপর ভর করে, সেগুলোর অবস্থা জরাজীর্ণ। রেলের 3 ভাগের 1 ভাগ ইঞ্জিনই অচল, বাকিগুলো চলছে জোড়াতালি দিয়ে। এর প্রভাব পড়ছে রেলের শিডিউলে। যাত্রী ও পণ্য পরিবহনে হচ্ছে দুর্ভোগ, আর বিব্রত হতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। সংকট কাটাতে 60টি নতুন ইঞ্জিন সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফাহাদ আল কাদরি। বয়সের ভারে নুয়ে পড়েছে ট্রেনের মূল চালিকা শক্তি ইঞ্জিন। রেলওয়ের তথ্য বলছে পূর্ব ও পশ্চিম দুটি অঞ্চলে মোট ইঞ্জিন আছে 350, যার মধ্যে মিটার গেজ 150 আর ব্রড গেজ 120টি। এর মধ্যে অকেজো 80টিরও বেশি, বাকিগুলো চলে জোড়াতালি দিয়ে। 2009 থেকে 2024 এই 15 বছরে 1 লাখ কোটি টাকা খরচ করা হলেও ট্রেনের ইঞ্জিন আনার ব্যাপারে উদ্যোগ নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। এই সময়ে নতুন নতুন রেল লাইন হয়েছে ঠিকই, কিন্তু ইঞ্জিনের অভাবে গতি পায়নি ট্রেন। দীর্ঘদিনের এই সংকট কাটাতে সরকার ও এআইআইবির যৌথ অর্থায়নে প্রায় 3.5 কোটি টাকায় 30টি মিটার গেজ ইঞ্জিন কেনার চূড়ান্ত প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণে চট্টগ্রাম দোহাজারী রেলপথ রূপান্তর প্রকল্পের আওতায় আরও 30টি মিটার গেজ ইঞ্জিন সংগ্রহের টেন্ডার অনুমোদনের অপেক্ষায়। আমরা আশা করছি যে সেই স্পেসিফিকেশন বা টেন্ডার ডকুমেন্টের কনসেন্ট আমরা এডিবি থেকে পেলে এটি যিনি প্রকল্প পরিচালক আছে তিনি প্রকল্প দপ্তর থেকে দরপত্র আহ্বান করবে। কন্ট্রাক্ট করার পরেও 2 বছর সময় লাগে, কারণ এটি নতুন করে ম্যানুফ্যাকচার করতে হয়। লোকোমোটিভ সংকটের সবচেয়ে বড় ধাক্কা পড়ছে পণ্য পরিবহনে। কেবল পূর্বাঞ্চলেই প্রতিদিন 13টি পণ্যবাহী ইঞ্জিনের চাহিদার বিপরীতে মিলছে মাত্র 3-4টি। রেলওয়ের ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটিটা আরও স্ট্রং করা উচিত আর কি। ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটি স্ট্রং হলে প্রকিউরমেন্টের সময় বেনিফিট পাওয়া যাবে। আর নইলে যারা সাপ্লায়ার তারা আসলে বিভিন্ন জিনিস বুঝাই টুঝাইয়ে দেখা গেল কি সিম্পল একটা জিনিস তারা হ্যান্ডিক্যাপ করে রাখে।
ইঞ্জিনের এমন জীর্ণ দশা নিয়েই বছরে প্রায় 10 কোটি যাত্রী আর 40 লাখ টন পণ্য পরিবহন করছে রেলওয়ে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত খোলা বিভাগ যথাযথ কিনা তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির মিটিংয়ে। উপাচার্য জানান, বেশ কয়েকটি কাছাকাছি নামের বিভাগ রয়েছে, প্রায় অভিন্ন তাদের পড়াশোনার বিষয়বস্তু। আবার অনেক বিভাগ পাচ্ছে না শিক্ষার্থীও। এসব পুনর্বিবেচনা করতে চায় কর্তৃপক্ষ। শামিমা সুলতানার রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৭,০০০-এর বেশি শিক্ষার্থীর জন্য এখন ১৩টি অনুষদের অধীনে বিভাগ আছে ৮৪টি। এর বাইরে ইনস্টিটিউট আছে আরও ১৩টি। এত বেশি সংখ্যক বিভাগের মধ্যে এমন কয়েকটি আছে যা একটি আরেকটির সাথে মিলে যায়। কখনো আবার নাম আলাদা, অনুষদ আলাদা, তবে বিষয়বস্তু একই ধরনের। এই যেমন চারুকলা অনুষদে আছে প্রিন্টিং মেকিং বিভাগ, আবার সামাজিক বিজ্ঞান অনুষদেও আছে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগ। আবার সামাজিক বিজ্ঞান অনুষদেই যেখানে মাস কমিউনিকেশন ও জার্নালিজম পড়াচ্ছে, সেখানেই আবার আলাদা করে খোলা হয় 2টি বিভাগ, কমিউনিকেশন ডিসঅর্ডারস এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ। একই অবস্থা বাংলা ইংরেজি বাদে অন্য ভাষাভিত্তিক বিভাগেও, যেমন কলা ও সামাজিক বিজ্ঞান, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ। এই 2 অনুষদে আছে আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃত, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ, জাপানিজ স্টাডিজ, এমনকি ভাষাবিজ্ঞান নামে আলাদা বিভাগও আছে। আবার একই রকম বিষয়ে আলাদা ইনস্টিটিউটও খোলা হয়েছে আধুনিক ভাষা ইনস্টিটিউট নামে। একইভাবে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে আছে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ। আবার এই বিষয়ের উপর আরেকটি ইনস্টিটিউট খোলা হয়েছে, নাম ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ। আর জীববিজ্ঞান অনুষদের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ ও ভূতত্ত্ব বিভাগেও আছে সাদৃশ্য, অর্থাৎ কাছাকাছি ধরনের বিষয়বস্তু পড়ানো হচ্ছে এসব বিভাগে। যুগের সাথে তাল মিলিয়ে নতুন করে নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয় এবং পুরনো সাবজেক্টগুলো অনেক জায়গায় বন্ধ হয়ে যায়। আনফর্চুনেটলি আমাদের এখানে খুব একটা বেশি বন্ধ হয় না, একবার খুললে সেটা চলতেই থাকে। কয়েকটা সাবজেক্ট নিয়ে আমাদের কোনো একটা মিটিং একটু আলোচনা হয়েছিল যে এই সাবজেক্টগুলোর ব্যাপারে কি করা যায়। এই মুহূর্তে আমরা কোন সাবজেক্ট বন্ধ করব, কোন সাবজেক্ট চালু করব, এই বিষয়ে আমাদের কোনো নীতিগত সিদ্ধান্ত নাই। এত সব বিভাগ থাকলেও আছে শিক্ষার্থী সংকটও। ভর্তির সময় ন্যূনতম যোগ্যতার শর্ত শিথিল করেও সাড়া মিলছে না কোনো কোনো বিভাগে। আমাদের অ্যাডমিশন টেস্টের যে ক্রাইটেরিয়া, সেখানে কোনো ঘাটতি আছে কিনা, না সাবজেক্টের ডিমান্ড নাই, বা সাবজেক্টের ডিমান্ড থাকলে কেন আমরা ছাত্র পাচ্ছি না। সংস্কৃত, তারপরে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স, তারপরে আপনার ওই যে প্রিন্টিং অ্যান্ড মিডিয়া, ফিল্ম, টেলিভিশন, এইসব কয়েকটা সাবজেক্টের নাম আসছিল। তিনি জানান, এসব অনুষদ এবং বিভাগকে ঢেলে সাজাতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। ভোগান্তির আরেক নাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এ সড়কের কুমিল্লা অংশে আধা কিলোমিটারের 10 থেকে 15 মিনিটের পথ পাড়ি দিতে কেটে যায় 2 থেকে 3 ঘন্টা। যাত্রী চালকদের দাবি, সংস্কার না হওয়ায় খানাখন্দে ধীর গতির সাথে বাড়ছে ভোগান্তি। মহাসড়ক নাকি গ্রামের রাস্তা, হঠাৎ দেখায় বোঝা কঠিন। এখানে ঘড়ির কাঁটা ঘোরে, কিন্তু ঘোরে না গাড়ির চাকা। খানাখন্দ পেরিয়ে হেলে দুলে যেতে হয় গন্তব্যে। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশ। ওমান প্রবাসী সালাউদ্দিন ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে বের হয়েছেন, কিন্তু কুমিল্লার আমতলী এলাকায় যানজটে আটকে যায় তার মাইক্রোবাস। নিরুপায় হয়ে ভ্যান নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, না হলে ফ্লাইট মিস। এই সমস্যার কারণে আমি আইএক্সে বা প্রাইভেট খেলে যাওয়ার কথা ছিল। এই দুর্ভোগের কারণে আমি ভ্যান গাড়ি দিয়ে চলে যেতেছি। এখন আমার তো ফ্লাইট ধরতে হইব, কিছু করার নাই। আমি ফ্লাইট পাই না পাই, আমি অনিশ্চয়তার মধ্যে আছি। প্রতিনিয়ত এমন দুর্ভোগের গল্প মেলে এই মহাসড়কের 10 কিলোমিটার অংশে। দীর্ঘ সময় গাড়িতে আটকে থেকে বাধ্য হয়ে
হেঁটেই ছুটতে হয় গন্তব্যে। আলেখ্যার চর থেকে হেঁটেই ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ডের দিকে রওনা হয়েছেন আইনজীবী সাজ্জাদ হোসেন। সকাল 7টায় রওনা দিয়েছি, গাড়ি পাচ্ছি না অনেকক্ষণ যাবত। তারপর কুমিল্লা মেডিসিন মার্কেট আলেখ্যার চর, ওইখান থেকে হেঁটেই ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওইখান থেকে যদি গাড়ি পাই তবে সঠিক সময়ে তো যাইতে পারবো। জানা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে আমতলী, আলেখ্যার চর, জাগরঝুলি, কোটবাড়ি বিশ্ব রোড, বেলতলী, পদুয়ার বাজার এলাকায় বেহাল সড়ক। ফলে মহাসড়কের 2 লেনেই ধীর গতিতে চলে যানবাহন। 10 মিনিটের পথ পাড়ি দিতে লাগে 2-3 ঘন্টা। ভারী যানবাহন চলার কারণে এই নরবরে ইট কখনো স্থায়ী সমাধান হতে পারে না। যেই কাজ করতেছে, যেই কাজ হচ্ছে, এটা যে আমাদের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। ক্যান্টনমেন্ট রোডের পরিস্থিতি এত খারাপ, এই দেশের সরকার কি চোখে দেয় না? জনগণ বহুত কষ্ট করতেছে শুধু এই জায়গাটা লেগেছে। এই ভাঙাটার কারণে আমরা শত শত গাড়ি, হাজার হাজার গাড়ি জামের মধ্যে আটকে থাকি। সকাল 5টার থেকে জাম গজাইতেছি এই ক্যান্টনমেন্টে শুধু ভাঙার জন্য। প্রতিনিয়ত আজকে প্রায় 1 মাসের উপরে ধরে এই জামটা আমরা ভুগতেছি। যদিও সংকট নিরসনে খেটেই চলেছে হাইওয়ে পুলিশ আর সড়ক বিভাগ, তারপরও মিলছে না সমাধান। টানা 2 দিন থেকে এখানে কন্টিনিউয়াসলি ডিউটি করতেছি। এখন আমাদের তো আসলে কিছু করণীয় নয়। রাস্তার এই অবস্থা থাকলে আমরা কি করতে পারি? চলমান বর্ষার এই কিছুদিন গেলে আমরা এইটার স্থায়ী সমাধানের জন্য অলরেডি প্রাক্কলন প্রস্তুত করে উপরে পাঠিয়েছি। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করে হাজার হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন ট্রেন। তবে নতুন এই যাত্রার আগেই সামনে এসেছে রেলপথের নিরাপত্তা বিষয়টি। আধুনিক প্রযুক্তি নির্ভর রেলপথের গুরুত্বপূর্ণ সিগন্যাল সরঞ্জাম ও কেবল চুরি হয়ে যাওয়ায় ব্যাহত স্বয়ংক্রিয় ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা। এতে দিন দিন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রমত্তা পদ্মা পাড়ি দিয়ে দ্রুত গতিতে ছুটছে আন্তনগর ট্রেন। দেশের অন্যতম আধুনিক এই রেলপথে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে রয়েছে কম্পিউটার নিয়ন্ত্রিত ইন্টারলকিং সিস্টেম এবং স্বয়ংক্রিয় সিগন্যাল প্রযুক্তি। কিন্তু সেই আধুনিক ব্যবস্থাতেই লেগেছে বড় ধাক্কা। রেলওয়ে সূত্র বলছে দফায় দফায় চুরি হয়েছে গুরুত্বপূর্ণ কেবল, সিগন্যাল সরঞ্জাম সহ নানা উপকরণ। এতে সবগুলো লাইনে মিলছে না আধুনিক সিগন্যাল ব্যবস্থার পূর্ণ সুবিধা। এই যে ভাই দেখেন, এর ভিতর থেকে জিনিস চুরি করে নিয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায় মুন্সিগঞ্জের মাওয়া, শ্রীনগর ও নিমতলা স্টেশনে চুরি হয়েছে সিগন্যাল ব্যবস্থার গুরুত্বপূর্ণ সরঞ্জাম। গত 2 বছরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে এসব এলাকায়, যার প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। 4টি লাইনের মধ্যে বর্তমানে সচল 2টি লাইন। এই জায়গাটার সিগন্যাল ঠিক নাই, আমরা রাস্তা পার হওয়ার লেগে তাড়াহুড়া করি, যখন হঠাৎ করে পার হওয়ার সময় ট্রেন আয়া পড়ে, আবার অনেকে মারাও যায়। পৌঁছানো রাখা উচিত এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই বিষয়গুলোকে সিসিটিভির আওতায় নিয়ে এসে এই জিনিসগুলো একটু আরো তত্ত্বাবধান করার জন্য আমি সরকার কাছে বিনীত অনুরোধ করতেছি। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে যেখানে মুহূর্তেই ট্রেনের অবস্থান শনাক্ত এবং চলাচল নিয়ন্ত্রণের কথা, সেখানে নির্ভর করতে হচ্ছে পুরনো পদ্ধতিতে। সিগন্যাল যদি না চলে বা না জ্বলে, তাহলে তো একটা ট্রেন আর একটা ট্রেনের সাথে ধাক্কা খাইতেই পারে বা সংঘর্ষ হতে পারে। প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে এসে দিন 12 বার আমাদের ট্রেন পরিচালনার জন্য সিগন্যাল দিতে হয়। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার কেটে নিয়ে যাওয়ার কারণে আপনার এই যে সিগন্যাল গুলো এখন লাল হয়ে আছে, এটা অকেজ এক প্রকার লাইন আছে, কিন্তু ওই লাইনে আমাদের কোনো কার্যকারিতা ওখানে আমরা করতে পারি না। সারা রাস্তায় পাহারাদার দেয়া নাই, আমরা ধরেন মাঝে মাঝেই মামলা করতেছি, তবে আগের মতো যে হারে ছিল ওখান থেকে এখন কমে গেছে অনেকটা। সর্বশেষ গত জুলাইয়ে এক নারীর মৃত্যুসহ 2 বছরে মুন্সিগঞ্জের ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন পথচারী। সব মিলিয়ে পদ্মা সেতুর রেলপথের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।